দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আয়োজিত স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান ফার্স্ট এইডে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মেহের খোদা দ্বীপ। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে ফুসফুস ক্যান্সার ইমিউনোথেরাপি। অনুষ্ঠানে আজকে স্টুডিওতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান, কনসালটেন্ট TMSS ক্যান্সার সেন্টার বগুড়া। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, প্রথমেই ফুসফুস ক্যান্সার নিয়ে বা লাং ক্যান্সার নিয়ে কিছু বলতে গেলে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে এটি আসলে কি, এটা কিভাবে হয়? ধন্যবাদ। ফুসফুস ক্যান্সার বর্তমানে পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ক্যান্সার। 2022 সালের স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে, গ্লোবাল স্ট্যাটিস্টিক্সে পৃথিবীতে প্রায় 25 লক্ষ মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং যার মধ্যে 18 লক্ষ মানুষই মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ যদি কেস ফার্টালিটির দিক থেকে বলি, তা পৃথিবীতে নাম্বার 1 ক্যান্সার, যেটাতে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মৃত্যুবরণ করে। তো অতএব ফুসফুস ক্যান্সার সম্পর্কে আমাদের জানার অনেক কিছু আছে এবং আমাদের অনেক এটা নিয়ে প্রতিরোধ করার জন্য আমাদের জানতে হবে। ফুসফুস ক্যান্সার হচ্ছে আমাদের শরীরে যে দুইটা ফুসফুস রয়েছে, এই ফুসফুসে যে ক্যান্সার হয় সেটি ফুসফুস ক্যান্সার। এটি মোটামুটিভাবে 4 ধরনের ক্যাটাগরিতে ভাগ করা যায়। এটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা আর স্মল সেল কার্সিনোমা। তো দেখা যায় যে স্মল সেল কার্সিনোমা 10 to 15%, আর বাদবাকি 85 to 90% ক্ষেত্রেই বাকি 3 ধরনের ক্যান্সারগুলো দেখা যায়, যেগুলোকে আমরা একসাথে এই 3 ধরনের ক্যান্সারকে বলছি নন স্মল সেল লাং ক্যান্সার, আর যেটি স্মল সেল 10 to 15% সেটা হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার। তো এটাই হচ্ছে ফুসফুস ক্যান্সার। স্যার, এ বিষয়ে আরেকটা বিষয়ে জানতে চাইবো, সেটি হচ্ছে যে আমাদের দেশে মানুষের মধ্যে ধারণা যে ধূমপান থেকেই আসলে ফুসফুসের ক্যান্সার হয়, কিংবা কারো যদি হয় তখন মানুষের স্বাভাবিক একটা প্রতিক্রিয়া থাকে যে ও কেন ক্যান্সার হলো, তো সিগারেট খায় না, ধূমপাই না। সেক্ষেত্রে আসলে কি ধূমপাই ছাড়া বা অন্যদের হওয়ার সম্ভাবনা কতটুকু থাকে? হ্যাঁ, ধন্যবাদ। ধূমপান আসলে ফুসফুস ক্যান্সার রিস্ক 30 টাইমস বাড়িয়ে দেয়। এটাতে প্রায় 40+ কার্সিনোজেন রয়েছে এবং আগে বলা হতো ধূমপানকে, স্মোকিংকে বলা হতো যে একটা রিস্ক ফ্যাক্টর। বর্তমানে এটাকে আসলে পজিটিভ ফ্যাক্টর বলা হচ্ছে, কারণ দেখা যায় যে যারা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তাদের ভিতরে 85 to 90%ই হচ্ছে ধূমপায়ী। তবে বর্তমানে এই ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে, আদার রিস্ক ফ্যাক্টরগুলোও বেড়ে যাচ্ছে। আগে দেখা যেত যে মনে হতো যে পুরুষেরই এবং যারা স্মোকার তাদেরই ফুসফুস ক্যান্সার হয়, কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি যে নারীদের ক্ষেত্রেও কিন্তু থার্ড হাইস্ট কজ অফ ক্যান্সার হচ্ছে কিন্তু ফুসফুস ক্যান্সার। তাদেরই ক্যান্সারের কারণ কি? এবং দেখা যাচ্ছে যে নারীদের মধ্যেও নাম্বার 1 কজ অফ ডেথ হচ্ছে এই ফুসফুস ক্যান্সার। সুতরাং আমাদের অন্য রিস্ক ফ্যাক্টরগুলোর দিকেও নজর দিতে হবে। যদি আমি বলি অন্য রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে একটা হচ্ছে এয়ার পলিউশন। আমাদের ঢাকা শহরের বাতাসে দেখবেন যে অনেক ভারী ধাতুর উপস্থিতি বলা হচ্ছে, এর ভিতরে অনেক কিছুই আসলে কার্সিনোজেনিক, যেমন লেড, যেমন আর্সেনিক, ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, অ্যাসবেস্টস, রেডন, সিলিকা, তো ইত্যাদি নানা ধরনের ভারী ধাতু রয়েছে। তো এটা একটি। এরপরে যাদের প্রি এক্সিস্টিং লাং ডিজিজ আছে, যেটাকে আমরা বলি যে ক্রনিক কাফ ডিজিজ, মানে যাদের হচ্ছে দীর্ঘস্থায়ী শুষ্ক কাশির রোগ রয়েছে, তো তাদেরও একটা সময় ফুসফুস ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। এরপরে যারা মনে করেন যে আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, যেটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এখন আমরা শারীরিক পরিশ্রম কম করি, আমাদের ওভারওয়েট থাকে, আমরা ফ্রেশ খাবার দাবার আমরা কম খাই, আমরা ভেজালযুক্ত খাবার বেশি খাই। তো ব্যাপারটা আসলে এখন হয়ে গেছে অনেকটা সার্বজনীন, যেখানে আসলে প্রায় ফুসফুস ক্যান্সারের জন্য নারীরাও এখন অনেক এগিয়ে আছে। আর আমাদের গ্রামাঞ্চলে যে সকল নারীরা আসলে চুলায় রান্না করে, তারা কিন্তু বিভিন্ন রকম খড়ি, যেটাকে লাকড়ি বলে, খড়ি, সেটা জ্বালায়, যেটা থেকে আসলে যে ধোঁয়াটা হয় সেটাও কিন্তু কার্সিনোজেন বহন করে। তো যে কারণে তাদের মধ্যে আসলে ফুসফুস ক্যান্সারের হার আগের থেকে অনেক বেড়ে গেছে। আচ্ছা স্যার, এই বিষয়ে যেটা জানতে চাইবো, তাহলে এটা আসলে যেহেতু নারী পুরুষ নির্বিশেষে সবারই হচ্ছে, কোনো বয়স কি নির্দিষ্ট করা আছে যে এরকম বয়স থেকে হতে পারে? এর মধ্যে কোন সংখ্যাটা বেশি, কোন বয়সটাকে বেশি বলা হয়? হ্যাঁ, বলা হয়ে থাকে যে 60 ইয়ার্সের উপরে রিস্কটা অনেক বেশি, তবে 50 ইয়ার্সের পর থেকে এটা রিস্কটা বাড়তে থাকে। তবে যেটা অ্যাডেনোকার্সিনোমা ভ্যারাইটি, সেটা কিন্তু ইয়াং এজেও হচ্ছে, এবং ইয়াং এজে যেগুলো হয়, ইয়াং নন স্মোকার এবং ফিমেলদের যেটা হয়
সেটা হচ্ছে অ্যাডেনোকার্সিনোমা, এবং সেটা হচ্ছে আর্লি এজে হচ্ছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা আসলে বর্তমানে বয়সটাকে আসলে ওরকমভাবে ব্যারিয়ার বলা যাচ্ছে, মানে বয়সটাও এখন ইয়ে হয়ে গেছে। দেখা যাচ্ছে আমরা এখন 13 বছর বয়সীও লাং ক্যান্সারের পেশেন্ট পাচ্ছি। আচ্ছা, তো বয়সটা এখন আসলে ওরকম স্ট্রিক্ট ফ্যাক্টর আমরা বলতে পারবো না, যে কম বয়সেও এখন ফুসফুস ক্যান্সার হচ্ছে আর কি। সেক্ষেত্রে ক্যান্সার যেমন অনেকেই বলে থাকে জিনগত রোগ, জেনেটিক, যেটা ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে কি সেই সম্ভাবনা আছে? ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে আসলে জেনেটিক সেরকম মানে স্ট্রং কোনো রিস্ক ফ্যাক্টর না, তবে হ্যাঁ, যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, তাদের বাবা, চাচা, ভাই, বোন, ছেলে মেয়ে, এইরকম তাদের মধ্যে কিন্তু ফুসফুস ক্যান্সারে একজনের হলে আরেকজনের আক্রান্ত হওয়ার রিস্ক 2 ফোল্ড বেশি, মানে 2 গুণ বেশি অন্য সাধারণ মানুষের তুলনায়। স্যার, এবারে আমরা যে বিষয়টা জানতে চাইবো, সেক্ষেত্রে এই ফুসফুস ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি বা কিভাবে শনাক্ত করা যায়? শনাক্তকরণের জন্য প্রথমে আমরা তার সাইন সিমটমগুলো দেখি, যেমন যাদের দীর্ঘস্থায়ী কাশির রোগ রয়েছে, তো অনেকেরই তো যারা ধূমপান করে ধূমপানজনিত কাশি থাকে, কিন্তু আমরা কিভাবে চিনবো যে এটি ক্যান্সারের জন্য হচ্ছে নাকি অন্য কারণে? এর কিছু অ্যালার্মিং সাইন রয়েছে, যেমন মনে করেন যে কাশির সাথে রক্ত উঠলো, কাশির সাথে বুকে ব্যথা, কাশির সাথে শ্বাসকষ্ট, কাশির সাথে গলার স্বর ডেবে যাওয়া, তো কাশির সাথে বুক চেস্ট পেইন, তো এই ধরনের যেই সমস্যাগুলো, এবং একসাথে যদি ওয়েট লস থাকে, যদি তার রক্ত কমে যায়, যদি অ্যানোরেক্সিয়া থাকে, এবং তার বয়স যদি 50 বা তার বেশি হয়, তাহলে আমরা অবশ্যই তাকে ফুসফুস ক্যান্সারের স্ক্রিনিং করব, এবং তাদের মধ্যে এই লক্ষণগুলো আমরা ইভ্যালুয়েট করব অবশ্যই। স্যার, সেক্ষেত্রে স্ক্রিনিং এর ক্ষেত্রে আমরা আসলে নির্ণয়ের জন্য কোন কোন পরীক্ষাগুলো করছি বা আধুনিক চিকিৎসায় কতটুকু সম্ভব সফলতা পাওয়া? স্ক্রিনিং করার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ করা অথবা ক্যান্সার প্রিভেনশন করা। তো ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে আসলে প্রাথমিক পর্যায়ে মানে ক্যান্সার প্রিভেনশনটা আসলে সেরকম ইফেক্টিভ কোনো স্ট্র্যাটেজি নাই। তবে তবে ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় শনাক্তকরণের ব্যাপারটা আছে, সেক্ষেত্রে কিন্তু ফুসফুস ক্যান্সার থেকেও মানুষ ভালো হয়ে যেতে পারে। তো সেই উদ্দেশ্যে আমরা কাদেরকে আমরা স্ক্রিনিং করব, সেই উদ্দেশ্যে আমরা যারা 20 প্যাকের স্মোকিং করেছেন, অর্থাৎ প্রতিদিন 20টা করে সিগারেট, মানে এরকম 1 বছর খেয়েছেন, সেটা আপনি যদি সে যদি 2 বছরে প্রতিদিন 10টা করে খায়, তাহলে সেটা কিন্তু তার হচ্ছে মানে 20 প্যাকের হচ্ছে, সরি আমি 2 বছর বললাম, 20 বছরে, মানে 20 বছরে প্রতিদিন সে 1 প্যাকেট করে খেয়েছে, 1 প্যাকেটে সে 20টা সিগারেট থাকে। তো সেভাবে 20 প্যাকের যারা খেয়েছে, যাদের বয়স 50 বছরের উপরে, যাদের ভিতরে যে সিমটমগুলো আমি বললাম এই সিমটমগুলো রয়েছে, যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ক্যান্সারে আক্রান্ত, মানে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত, বা যাদের দীর্ঘস্থায়ী কাশির রোগ রয়েছে, যেমন ধরেন অ্যাজমা, যেমন সিওপিডি, যেমন ব্রঙ্কিয়েক্টেসিস, যেমন হচ্ছে ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, যেমন মনে করেন যে পোস্ট টিউবারকুলোসিস, ফাইব্রোসিস, তো এ ধরনের মানুষ যারা রয়েছেন তাদেরকে আমরা স্ক্রিনিং করব। এবং স্ক্রিনিংটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে আপনার প্রশ্ন। তো স্ক্রিনিংটা করার সবচেয়ে শর্ট ওয়ে হচ্ছে একটা বুকের এক্সরে, প্লেন একটা বুকের একটা এক্সরে করা। এরপরে বুকের এক্সরে করে আমরা দেখব যে তার ফুসফুসে কোনো লিশন আছে কিনা, কোনো মানে টিউমার জাতীয় কিছু আছে কিনা। যদি থাকে, তাকে অবশ্যই আমরা একটি হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হব, এবং যদি এটা আর্লি স্টেজে শনাক্ত করা যায়, তাহলে অবশ্যই এটা থেকেও নিরাময় সম্ভব যথাযথ চিকিৎসার মাধ্যমে। স্যার, আমরা এরপরে পরবর্তীতে এখন চিকিৎসার পর্বে আসবো, তার আগে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ফার্স্ট এইডে। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, কনসালটেন্ট, TMSS ক্যান্সার সেন্টার, বগুড়া। স্যার, আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, বিরতির পরে আমরা বললাম চিকিৎসা বিষয় নিয়ে কথা বলবো। তো চিকিৎসার ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি, টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি, এই বিভিন্ন থেরাপির বিষয় আসে। সে বিষয়ে আপনি যদি আমাদের একটু বিস্তারিত জানাতেন। ক্যান্সার চিকিৎসার আগে যেই জিনিসটা করা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে স্টেজিং। তো স্টেজিং অনুসারে আসলে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি আপনি যেগুলো বলেছেন এর বাইরেও রয়েছে, যেমন একটা হচ্ছে সার্জারি।
তো এই যে থেরাপিগুলো আমরা আসলে মানে কোন পেশেন্টের ক্ষেত্রে কোনটা প্রয়োজন এটার জন্য আমাদের কিছু ইভ্যালুয়েশন করতে হয়। তার ভিতরে একটা হচ্ছে স্টেজিং, এবং 2 নাম্বার হচ্ছে তার বর্তমানে সবচেয়ে অ্যাডভান্সড যেই চিকিৎসাটা, যদি টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি আমরা যদি দিতে চাই, তাহলে তার জন্য একটি মলিকিউলার টেস্ট করা এটা কিন্তু বাধ্যতামূলক, এটা একটা ফরজ কাজ। তো যেটা হলো মলিকিউলার টেস্টের মাধ্যমে আমরা কি দেখি, এর মাধ্যমে আমরা দেখি যে কোন ধরনের মিউটেশন তার ক্যান্সারের জন্য দায়ী। 10 জন মানুষ ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, 10 জনেরই কিন্তু ফুসফুস ক্যান্সার, কিন্তু 10 জনের ফুসফুস ক্যান্সার 10 রকম। অর্থাৎ তাদের মলিকিউলার এক একটা ড্রাইভার মিউটেশন রয়েছে, এক একটা মলিকিউলার প্যাটার্ন রয়েছে, যেই প্যাটার্নটি তার ওই ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী। তো এই যেই মিউটেশনগুলো রয়েছে সেই মিউটেশনের এগেনস্টে যেই থেরাপি দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে টার্গেটেড থেরাপি এবং ইমিউনোথেরাপি। তো আমরা যদি বলি যে এই মিউটেশনগুলো কি কি আছে, যেমন আমরা কমনলি বলি যে ইজিএফআর মিউটেশন, রস মিউটেশন, এএলকে মিউটেশন, তো ইত্যাদি রয়েছে। তো এই ধরনের চিকিৎসাগুলো বর্তমানে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, এবং দেখা যায় যে যাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে মিউটেশন যে থাকবে ব্যাপারটা কিন্তু তাও নয়। মানে আমরা অ্যাকশনেবল মিউটেশনগুলো দিয়ে আমরা সার্চ করি যে এই মিউটেশনগুলো আছে কিনা, তাহলে তার এগেনস্টে আমাদের টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি মেডিসিন রয়েছে। তো যাদের ক্ষেত্রে মিউটেশন আছে আমি বলবো তারা হচ্ছে লাকি, এবং তাদের চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায় বেশি। এবং ইমিউনোথেরাপির যে কথাটা আপনি বললেন, যেহেতু আজকে ইমিউনোথেরাপি নিয়ে আমরা আলাপ করছি, তো ইমিউনোথেরাপির ক্ষেত্রে আমরা দেখি যে এখানে এনজিএস মেথডে আমরা দেখি যে টিউমার মিউটেশনাল বার্ডেন কতটুকু আছে, অথবা আমরা এমনি পিসিআর মেথডে আমরা দেখি যে পিডিএল1 পার্সেন্টেজ কত পার্সেন্ট আছে। যদি মনে করেন যে 100টা টিউমার কোষ আছে, 100টা ক্যান্সার কোষ আছে, তার ভিতরে যদি টিউমার যদি 50টার বেশি যদি পিডিএল1 পজিটিভ হয়, তাহলে আমি বলবো যে এটা হচ্ছে হাইলি সাসেপ্টেবল ফর ইমিউনোথেরাপি। ইমিউনোথেরাপি দিয়ে তার ভালো হওয়ার প্রবণতা অনেক বেশি অনেক হাই। যদি এটা 1 to 49% ক্ষেত্রে যদি মানে 1 থেকে 49টা কোষ যদি 100টার মধ্যে যদি পিডিএল1 পজিটিভ হয়, তাহলে আমরা বলবো যে তার ইমিউনোথেরাপি এবং কেমোথেরাপি দুইটা একসাথে দিলে তার ভালো হওয়ার সম্ভাবনা হাই। এবং যদি এটা দেখা যাচ্ছে লেস দেন 1% হয়, সেক্ষেত্রে কন্ট্রোভার্সি আছে। তো 1%-এর বেশি, অর্থাৎ একটা কোষও যদি 100টা কোষের মধ্যে যদি পজিটিভ থাকে, পিডিএল1 পজিটিভ থাকে, তাহলে কিন্তু বর্তমানে আমরা অনেক ধরনের ইমিউনোথেরাপি তাকে দিতে পারি। এবং দেখা যাচ্ছে যে বর্তমানে বোথ মেটাস্ট্যাটিক এবং নন মেটাস্ট্যাটিক, মানে রোগটা ছড়িয়ে গেছে অথবা যায়নি, লিমিটেড অথবা এক্সটেন্সিভ ডিজিজ, দুইটা ক্ষেত্রেই কিন্তু ইমিউনোথেরাপির মানে খুব ভালো আর কি প্রয়োগ রয়েছে এবং খুব ভালো আউটকাম রয়েছে। তো এই বিষয়ে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু ইমিউনোথেরাপি নিয়ে আমরা কথা বলছি, ইমিউনোথেরাপি আসলে বাংলাদেশে কতটুকু সহজলভ্য? আর আরেকটা বড় বিষয় রয়েছে আমাদের যারা ভুক্তভোগী তাদের মধ্যে, যে ক্যান্সারের চিকিৎসা বেশ ব্যয়বহুল, ইমিউনোথেরাপি আসলে কতটুকু ব্যয়বহুল? হ্যাঁ, ধন্যবাদ। আমি যখন আজ থেকে 2-3 বছর আগে আমি যখন প্রথম দিকে দেখতাম যে হচ্ছে দেশীয় কোম্পানিগুলো খুব একটা আনে নাই, তখন মনে করেন যে বাইরের মেডিসিনই চলতো বেশি, আর দেশি মেডিসিন 2-1টা কোম্পানি নিয়ে আসছে। তাও সেই ক্ষেত্রেও আমি দেখছি যে তখন যেই দামটা ছিল, সাপোজ আমরা পেমব্রোলিজুমাব দিব, পিডিএল1 আমরা হাই পেলাম, তখন আমরা তাকে পেমব্রোলিজুমাব দিয়ে চিকিৎসা করব। তো পেমব্রোলিজুমাব দিতে তার প্রায় 2.5 লক্ষ টাকা খরচ হতো পার সাইকেল। কিন্তু বর্তমানে আমি যেটা আমি দেখছি 3-4 বছর আগের ঘটনা, 2-3 বছর আগের ঘটনা, বর্তমানে এই প্রাইসটা নেমে 1,30,000-এ নেমে আসছে। পার সাইকেল বলতে মানে পার সাইকেল বলতে 21 দিন পর পর এটা একটা ডোজ থাকে। আমরা হচ্ছে 21 দিন পর পর অন্তত প্রথমে আমরা 6টা দিই, এরপরে যদি ইফেক্টিভ মনে হয় তাহলে আমরা ওইটাকে কন্টিনিউ করি। তো যেটা হলো যে আমরা যদি এরকম বর্তমানে যদি ইমিউনোথেরাপি দিতে হয়, আমি যদি বলি যে পেমব্রোলিজুমাব ফুল ডোজে দিব, যদি ফুল ডোজে যদি দিতে চাই, তাহলে কিন্তু তার এখন 1,30,000 বা 40,000-এর মধ্যেই কিন্তু সম্ভব
3 উইকলি, তাহলে আপনি চিন্তা করেন যে 6টা সাইকেল দিতে তার কত খরচ পড়বে, অ্যারাউন্ড তার 8 লাখ মতো খরচ পড়বে হয়তোবা। তো কিন্তু এটা কিন্তু এক সময় আমাদের দেশের যারা উচ্চবিত্ত তারাও কিন্তু চিন্তা করতে পারতো না যে আমি ইমিউনোথেরাপি নিব। মানে ট্রিটমেন্টটা অ্যাডভান্সমেন্টটা এই পর্যায়ে হয়েছে। এবং আপনি যদি দেখেন যে মেটাস্ট্যাটিক লাং ক্যান্সার মানে স্টেজ 4 লাং ক্যান্সার, আমাদের দেশের অধিকাংশ ফিজিশিয়ান যারা আছেন, অধিকাংশ ডাক্তার আছেন, তাদের একটাই মতামত যে এই অবস্থায় একজন পেশেন্টকে কেমোথেরাপি দিলে সে টলারেট করতে পারে না। তো একরকম বলা যায় যে এই স্টেজ 4 লাং ক্যান্সারে একসময় ট্রিটমেন্টই দেওয়া যেত না বা খুব রিস্কি ছিল, পেশেন্টটা খারাপ হয়ে যেত। তো এখানে আসলে ইমিউনোথেরাপি দিয়ে তার কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি বাড়ানো যায়। এবং আমি যদি লেটেস্ট গাইডলাইন অনুযায়ী আমি যদি বলি যে দেখা যায় যে এটা ইমিউনোথেরাপি দিয়ে প্রায় 20 মাস পর্যন্ত বাড়ানো যায় স্টেজ, মানে এভারেজ 20 মাস, মিডিয়ান সার্ভাইভাল এর থেকে বেশিও হতে পারে। তো এটা 20 মাস পর্যন্ত বাড়ানো যায় স্টেজ 4-এ, রাদার দেন কেমোথেরাপিতে লেস দেন 10 মান্থস। কেমোথেরাপির ক্ষেত্রে তো মানুষের মধ্যে একটা ভীতিও আছে, হ্যাঁ ভীতিও কাজ করে যে কেমোথেরাপির কারণে আমি হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাই। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমি বললাম যে মেটাস্ট্যাটিক সেটিংসে তার আউটকামটা। আর আপনি যদি মানে আর্লি স্টেজের কথা চিন্তা করেন, ধরেন যে স্টেজ 3B, যখন তার ক্যান্সারটি তার মানে ইয়েতে ফুসফুসে আছে এবং মেডিয়াস্টিনাম বা লিম্ফ নোডে গেছে, তা আমরা চিন্তা করছি যে তার রোগটা আমরা অপারেশন করে ফেলবো। যদি অপারেশন করা যায়, যদি আপফ্রন্ট অপারেশন না করা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা নিউ অ্যাডজুভেন্ট সেটিংসে আমরা কিন্তু উইদাউট টেস্টিং, মানে PD-L1 আইদার পজিটিভ অর নেগেটিভ, আইদার নীল নেগেটিভ, মানে নেগেটিভ হইলেও আমরা যদি নিভোলোমাব যদি ইউজ করি ইমিউনোথেরাপি, সেক্ষেত্রে কিন্তু তার রিসেক্টিবিলিটি এবং তার কিন্তু মানে ফার্দার মানে তার ট্রিটমেন্ট দেওয়ার পরে তার সার্জারি এবং অন্যান্য থেরাপিগুলো পসিবল হচ্ছে। মানে আমাদের আলটিমেটলি টার্গেট থাকে যে ইমিউনোথেরাপি বা কেমোথেরাপি দিয়ে পরবর্তীতে আমরা হচ্ছে তার সার্জারি করব, এরকম একটা টার্গেট থাকে এবং এর মাধ্যমে চিকিৎসা তার শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে নিউ অ্যাডজুভেন্ট সেটিংসেও, অর্থাৎ সার্জারির আগেও কিন্তু এটা কিন্তু আর্লি স্টেজ বা লোকালি অ্যাডভান্স স্টেজেও এটা দিয়ে কিন্তু হচ্ছে কিউরেবল ট্রিটমেন্ট করা পসিবল, সম্ভব। মানে আমাদের রোগীদের ক্ষেত্রে যেটা হচ্ছে এটা মানে নতুন ধরনের একটা ট্রিটমেন্ট। হ্যাঁ নতুন ধরনের ট্রিটমেন্ট এবং নিউ হোপ ফর লাইফ। আমি আপনাকে একটু যদি আমেরিকান ক্যান্সার সোসাইটির একটা যদি বলি, তাদের স্ট্যাটিস্টিক্স, যে তারা যেই এটা করছে যে নন স্মল সেল লাং ক্যান্সারের উপরে যদি মানে প্রাথমিক অবস্থায় কেউ যদি চিকিৎসা গ্রহণ করে, তাহলে আপ টু 90% পর্যন্ত কিন্তু 5 ইয়ার সার্ভাইভাল রেট। আর কেউ যদি দেখা যায় যে মধ্যবর্তী অবস্থায় বা লোকালি অ্যাডভান্সড অবস্থায় ট্রিটমেন্ট করে, তাহলে কিন্তু এটা আপ টু 60% 5 ইয়ার সার্ভাইভাল রেট। কিন্তু কেউ যদি এটাকে যদি মনে করেন ডিজিজটা ছড়ানো অবস্থায় যদি আসে, তাহলে কিন্তু তার আউটকামটা কিন্তু অনেক কমে যায়, লেস দ্যান 20%। তো এজন্য আসলে আমাদের সচেতন হতে হবে এবং ক্যান্সারের চিকিৎসা দ্রুততম সময়ে আমরা যদি যথাযথভাবে নিতে পারি, যেমন মনে করেন আমি আপনাকে প্রথমেই বললাম যে ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্টের কথা। 10 জন মানুষের ফুসফুস ক্যান্সার হয়েছে, 10টা কিন্তু 10 রকম। তো কারো ইমিউনোথেরাপি কাজ করবে, কারো কেমোথেরাপি কাজ করবে, কারো হচ্ছে টার্গেটেড থেরাপি কাজ করবে, এরকম কিন্তু কারো টার্গেট থেরাপি কেমোথেরাপি একসাথে দিতে হবে, কারো ইমিউনোথেরাপি কেমোথেরাপি একসাথে দিতে হবে। তো এই জিনিসটা কিন্তু এখন হচ্ছে ওপেন সিক্রেট। আমাদের সামনে গাইডলাইন আছে, আমাদের মানে ইয়ার দরকার নাই, মানে নিজেদের চিন্তা ভাবনা প্রবেশ করানোর দরকার নেই, এগুলো গাইডলাইনে আছে, রিটেন আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আপনি যদি গাইডলাইন ফলো করে একটা মানুষ সে যদি আন্তরিকভাবে দেশেই যদি চিকিৎসা নিতে চায়, তাহলে সে কম খরচে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্টটা কিন্তু সে কিন্তু নিতে পারে। তো এটা কিন্তু 2 এ 2 যেমন 4 হয়, সেরকম এই চিকিৎসাগুলো কিন্তু এতই সহজ, গাইডলাইনগুলো আমরা যদি ফলো করা যায়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডিওতে আসার জন্য। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান ফার্স্ট এইডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।